আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এর 1 নং সৃজনশীল প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। এই যে আমি ডান দিকে প্রশ্নটি উপস্থাপন করেছি, ধানসিঁড়ি অ্যানকোং এর এখানে একটি রেওয়া মিল আছে, নিচে আবার কিছু তথ্য আছে। তো এই তথ্যাবলীর আলোকে আমাদের ক নাম্বারে বলেছিল চলতি বছরে মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করো। তো যাই আমরা এই যে ক নাম্বারের জন্য এই ধরনের ছক অঙ্কন করতে পারি, মনিহারি খরচের পরিমাণ নির্ণয়। তো প্রথমে রেওয়া মিলে মনিহারি আছে কিনা দেখতে হবে। এই যে রেওয়া মিলে মনিহারি আছে কিন্তু 4000 টাকা, এই মনিহারি আছে। আবার এই যে নিচে সমন্বয়ে প্রারম্ভিক মনিহারি আছে, তাই না? আবার সমাপনী মজুত পণ্যের মধ্যে মনিহারি আছে। তাহলে এই অঙ্কে 3টা মনিহারি আছে। রেওয়া মিলে একটা, সমন্বয়ে 2টা, সমন্বয়ে একটা প্রারম্ভিক, একটা সমাপনী। তো প্রথমে আমরা মনিহারি লিখব, এই যে 4000 টাকা লিখলাম। রেওয়া মিলে যেটি দেওয়া ছিল, এই যে রেওয়া মিলে দেওয়া আছে 4000 টাকা, এই 4000 টাকা লিখলাম। এরপরে এর সাথে প্রারম্ভিক মনিহারি, এই যে প্রারম্ভিক মনিহারি ছিল 500 টাকা, এটা যোগ করব, যোগ প্রারম্ভিক মনিহারি, যোগ করে নিচে লিখব দাগ দিয়ে, 4500 টাকা হবে। এখান থেকে বিয়োগ করব এই যে সমাপনী মনিহারি 1500 টাকা, বাদ সমাপনী মনিহারি 1500 টাকা, বিয়োগ করে কত হবে? সম্ভবত 3000 টাকা হবে। এটাই হচ্ছে এই ব্যবহৃত মনিহারি বা মনিহারি খরচ। এটার পাশে আমরা ব্যবহৃত মনিহারি লিখে নিচে ডাবল দাগ দিয়ে দিব। অর্থাৎ মনিহারি রেওয়া মিলে যেটি ছিল তার সাথে এই যে সমন্বয়ের প্রারম্ভিক মনিহারি যোগ করব আর সমাপনী মনিহারি বিয়োগ করব। তো এইভাবে আমরা মনিহারি খরচের পরিমাণ নির্ণয় করতে পারি। খ নম্বরে কী বলেছিল? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ছক অঙ্কন করব এখন। তো এই যে লক্ষ্য করি, এবার বিক্রিত পণ্যের ব্যয় ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। বিবরণ 3টা টাকার ঘর। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সময় আমরা প্রথমে লিখব এই যে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমরা প্রথম ঘরে লিখব। এখানে আমরা জানি প্রারম্ভিক মজুত পণ্য সাধারণত মাঝের ঘরে লিখে থাকি যদি সমন্বয় না থাকে। বাট এইখানে কিন্তু এই যে 2 নম্বর সমন্বয়ে বলা আছে প্রারম্ভিক মজুতের মধ্যে 500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। তো এই যে প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে যেহেতু আছে এই 500 টাকা, এখান থেকে বিয়োগ হবে, বাদ প্রারম্ভিক মনিহারি 500 টাকা, বিয়োগ করে 22,000 টাকা হবে। অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি সমন্বয় থাকে তখন কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য প্রথম ঘরে লিখে এই সমন্বয়ের টাকাটা বিয়োগ হবে। এবার আসি ক্রয়, তাই না? ক্রয়টা আমরা অবশ্য প্রথম ঘরে লিখব, কারণ ক্রয়ের সাথে অনেক কিছু যোগ বিয়োগ করার থাকে। এই যে ক্রয় ফেরত আছে কিন্তু, ডেবিটে 5000 টাকা বিক্রয় ফেরত, ক্রেডিটে 2000 টাকা ক্রয় ফেরত। তো আমরা বাদ ফেরত লিখব এই ক্রেডিটে 2000 টাকা, এই ক্রেডিটে 2000 টাকা কিন্তু ক্রয় ফেরত, ওইটা আমরা ক্রেডিট দিকেরটা লিখব, লিখে বিয়োগ করে নিচে লিখব। আচ্ছা, এরপরে এই ক্রয়ের সাথে আরও তথ্য ছিল, লক্ষ্য করি। এই যে প্রচারের উদ্দেশ্যে 5000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, এটাও কিন্তু ক্রয় থেকে বিয়োগ হয়, সেজন্য বাদ পণ্য বিতরণ। এই যে 4 নম্বর সমন্বয়, প্রচারের উদ্দেশ্যে 5000 টাকার পণ্য বিতরণ করা হয়েছে, এটা আমরা বিয়োগ করব, কারণ পণ্য বিতরণ করলে এর জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো ক্রয় হিসাব যেহেতু ক্রেডিট, সেজন্য ক্রয়ের পরিমাণ কমে যাবে। এবার ক্রয় বিয়োগ করে আমরা এই শেষের ঘরে লিখব। 2,23,000 থেকে 5,000 বিয়োগ করে আমাদের হবে 2,18,000 টাকা, যেটি নিট ক্রয় হিসাবে গণ্য হবে। এবার এরপরে আমরা কিছু প্রত্যক্ষ খরচ যদি থাকে লিখব। এই যে মজুরি আছে, মজুরি খরচ 24,000 টাকা। তো মজুরি আমরা প্রথম ঘরে লিখব, কারণ মজুরির সাথে সমন্বয় আছে। এই যে 3 নম্বর সমন্বয়ে বলা আছে মজুরি বকেয়া আছে, এই 3 নম্বর সমন্বয়ে, সেজন্য বকেয়া মজুরি যোগ করব, যোগ করে আমরা মাঝের ঘরে লিখব। এরপরে আরও আছে এই যে উপরে রেওয়ামিলের মধ্যে আমদানি শুল্ক আছে 15,000, সেটা লিখব মাঝের ঘরে। তারপরে পরিবহন খরচ আছে 12,000 টাকা লিখব মাঝের ঘরে, কারণ এগুলো সমন্বয় নাই, এখানে আর কোনো প্রত্যক্ষ খরচ নাই। এবার নিচে দাগ দিয়ে 1, 2, 3, 4 এই 5টা যোগ করে নিচে লিখব। কেন নিচে লিখব? এটার সাথে সমাপনী মজুত পণ্য বিয়োগ হবে সেই জন্য। তো এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য এই যে সমাপনী মজুত পণ্য 28,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু 2 নম্বর সমন্বয়ে আবার বলা আছে সমাপনী মজুত পণ্যের মধ্যে 1500 টাকা মনিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে এই যে 28,000 টাকা সমাপনী মজুত পণ্য, এখান থেকে এই 1500 টাকা অব্যবহৃত মনিহারি বিয়োগ করি যে টাকাটা হয় সেটা এখানে আমরা লিখব, 26,500 হবে। 26,500 কীভাবে পেলাম? এই যে সমাপনী মজুত পণ্য ছিল 28,000 টাকা, সেখান থেকে এই
সমাপনী মজুত পণ্যের মধ্যে যে অব্যবহৃত মণিহারি 1500 টাকা ছিল, 28,000 থেকে এই সমাপনী মণিহারি বিয়োগ হবে। বিয়োগ হয়ে আমাদের যে টাকাটা হবে এখানে লিখব 26,500 টাকা। এবার 2,97,000 থেকে 26,500 বিয়োগ করে এই শেষের ঘরে লিখব। এইটার নাম হবে এই বিক্রিত পণ্যের ব্যয়, এবং এটাই আমাদের অঙ্কে চেয়েছিল। এটা নিচে ডাবল দাগ দিয়ে দিব। এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি। এবার গ নাম্বারে কি বলেছিল, নিট মুনাফা 99,200 টাকা ধরে মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। যাই আমরা গ নাম্বারের সমাধানের চেষ্টা করি। গ নাম্বারের জন্য এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি, আর্থিক অবস্থার বিবরণী ছক, এবং এইখানে আমরা আংশিক কথাটা লিখব। আর্থিক অবস্থার বিবরণী ব্র্যাকেটে আংশিক লিখব, কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ করতে বলেনি, সম্পদ পাস করতে বলেনি, শুধুমাত্র মালিকানা সত্ত্ব ও দায় পাস, সেজন্য আংশিক লেখা উত্তম হবে। প্রথমে আমরা মালিকানা সত্ত্ব লিখব। তো মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন আসে, মূলধনের সাথে নিট লাভ যোগ হয়, উত্তোলন বিয়োগ হয়, তাই না? আর এর সাথে যদি সাধারণ সঞ্চিতি থাকে সেগুলি বসবে, যে সাধারণ সঞ্চিতি আছে অঙ্কের মধ্যে। তো প্রথমে আমরা মূলধন খুঁজে বের করি। মূলধন কই, মূলধন কোথায় আছে? এই যে সবার শেষে 1,80,000 টাকা মূলধন, এই যে এটা লিখব। মূলধন আমরা এই প্রথম ঘরে লিখতে পারি 1,80,000 টাকা, এবং মূলধনের সাথে যোগ নিট মুনাফা। নিট মুনাফা কত হয়েছে প্রশ্নে বলা আছে, নিট মুনাফা এই যে 99,200 টাকা। গণাম প্রশ্নে বলা আছে 99,200 টাকা লিখলাম, দুটো যোগ করে নিচে লিখব। এখান থেকে এই যে উত্তোলন বিয়োগ হবে, এই যে রেয়ামিলের মধ্যে উত্তোলন আছে 5,000 টাকা, এটা বিয়োগ করব। উত্তোলন বিয়োগ করে যেটা হবে সেটা আমরা মাঝের ঘরে লিখব। এটা কিন্তু সমাপনী মূলধন। এখন এই সমাপনী মূলধনের সাথে যদি সাধারণ সঞ্চিতি থাকলে যোগ করব। এই যে সাধারণ সঞ্চিতি তহবিল 65,000 টাকা আছে, এটা যোগ করব। মাঝের ঘরে লিখে দুটো যোগ করে শেষের ঘরে লিখব। এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে কী কী লিখলাম? মূলধনের সাথে নিট লাভ যোগ করলাম, উত্তোলন বিয়োগ করলাম। আর সাধারণ সঞ্চিতি ছিল, এটিও মালিকানা সত্ত্বের অংশ, তাই সাধারণ সঞ্চিতি এই মূলধনের সাথে যোগ করে শেষের ঘরে লিখলাম। এখন আমাদের প্রশ্নে বলেছিল মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয়। তো মালিকানা সত্ত্ব নির্ণয় করেছি, এখন মোট দায় নির্ণয় করব। আবার ওই ছকের বাকি অংশটুকু আমি অঙ্কন করেছি। আমি 2টা পৃষ্ঠায় করেছি আলাদা আলাদা ছকে, তোমরা এক ছকের মধ্যেই করবে, সমস্যা নেই। এখানে প্রথমে কি লিখব? দীর্ঘমেয়াদী দায়। এই অঙ্কে দীর্ঘমেয়াদী দায় একটি আছে, এই যে 10% ঋণ 1 লক্ষ টাকা, এটা লিখব। 10% ঋণ 1 লক্ষ টাকা শেষের ঘরে লিখব। কেন শেষের ঘরে লিখব? এখানে একটি মাত্র দায় আছে দীর্ঘমেয়াদী, শুধুমাত্র ঋণ 10%, সেই জন্য শেষের ঘরে লিখব। এখন অনেকের মনে হতে পারে পার্সেন্টেজ কেটে যে ঋণের সুদ হবে সেটা এর সাথে যোগ হবে না। না, সেটা ঋণের সাথে যোগ হয় না। পার্সেন্টেজ কেটে যদি ঋণের সুদ বকেয়া থাকে, বকেয়া ঋণের সুদ নামে চলতি দায়ের মধ্যে বসবে। তো দীর্ঘমেয়াদী দায়ের পরে এবার আমরা লিখব চলতি দায়, হেডিং লিখব। চলতি দায়ের মধ্যে আছে এই যে প্রদেয় হিসাব, রেয়ামিলের মধ্যে ক্রেডিট দিকে আছে যে প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব আছে না। তো এই প্রদেয় হিসাব 68,000 টাকা, এটা হচ্ছে চলতি দায়। প্রদেয় হিসাব সম্পর্কে সমন্বয় নাই, তাই মাঝের ঘরে লিখব। এরপরে কি লিখব? এরপরে লিখব এই যে ঋণ ছিল 10%, তো ঋণের উপর পার্সেন্টেজ কেটে যেটা হয় বকেয়া ঋণের সুদ নামে, সেটা মাঝের ঘরে লিখব। এই 10,000 টাকা কিন্তু অঙ্কের মধ্যে কোথাও ছিল না, কিন্তু কিভাবে পেলাম? এই যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার 10% হিসেব করে 10,000 টাকা হলো, যেটি বকেয়া ঋণের সুদ নামে বসবে। এরপরে চলতি দায়ের মধ্যে আছে এই যে 3 নম্বর সমন্বয় বলা ছিল মজুরি 6,000 টাকা ও বেতন 7,200 টাকা বকেয়া রয়েছে। তাহলে আমরা লিখব বকেয়া মজুরি এই 6,000 টাকা, তারপরে বকেয়া বেতন এই 7,200 টাকা, এগুলি লিখব। এই অঙ্কে চলতি দায়ের পরিমাণের মধ্যে আর কিছু দেখছি না। এবার নিচে দাগ দিব, দাগ দিয়ে এটা যোগ করে শেষের ঘরে লিখব। এইগুলো যোগ করে শেষের ঘরে লিখব। এইবার নিচে দাগ দিয়ে আমরা যোগ করব। এখন যোগ করব এই 1 লক্ষ আর 91,200, এই দুইটার সাথে ওই যে পূর্বের পৃষ্ঠায় আমাদের মূলধন ছিল, মনে আছে? পূর্বের পৃষ্ঠায় কিন্তু মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল, সেই মালিকানা সত্ত্বের পরিমাণের সাথে 1 লক্ষ আর এইটাই 3টা যোগ করব। তো সবার শেষে আমরা যোগ করব। তো যোগ করার সময় এই দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় এবং মালিকানা সত্ত্ব, তো মালিকানা সত্ত্ব কিন্তু পূর্বের পৃষ্ঠায় ছিল, আমি কিন্তু ওই পূর্বের ছকে দেখিয়েছি। এই 3টা যোগ করে 5,30,400 টাকা হবে।
এখন অনেকের মনে হতে পারে 5,30,400 টাকা কীভাবে পেলাম। এই যে এইটার যোগফল 91,200, 1,00,000 এবং এই পূর্বের পেজে ওই যে আমি পূর্বের স্লাইডে দেখিয়েছিলাম মালিকানা সত্ত্বের পরিমাণ, সেটা সহ এই টাকাটার পরিমাণ হবে। তো এইভাবে আমরা মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।